Welcome students to my class Biplab Sir Notes. আমি very recently WBSSC ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন এবং WBPSC WBP এবং রেলওয়ে গ্রুপ ডি এবং এনটিপিসিতে যে সিলেবাস ফলো করা যায় তার জন্য একটা কম্প্রিহেন্সিভ কম্বাইন্ড কোচিং স্টার্ট করেছি এবং এটা কমপ্লিটলি ফ্রি অফ কস্ট, ইউ নিড নট পে এনিথিং। এবং তোমরা যদি অনলাইন মক টেস্টও দিতে চাও, আই ক্যান প্রোভাইড ইট টু ইউ, নো প্রবলেম। আমার উদ্দেশ্য হচ্ছে তোমাদেরকে, যারা পেইড কোচিংগুলোতে ভর্তি হতে পারো না বা ভর্তি হওয়া যাদের কাছে একটু ফিনান্সিয়াল বার্ডেন বলে মনে হয়, তাদের পাশে দাঁড়ানো। সো আজকে আমি যে জিনিসটা তোমাদের জন্য নিয়ে এসেছি, আজকে সেশন যেটা হবে অ্যাবাউট জেনারেল সায়েন্স, সাধারণ বিজ্ঞান, সায়েন্স রিলেটেড। এখানে টোটাল কোশ্চেন্স রয়েছে 25 এবং এই কোশ্চেন্সগুলো অত্যন্ত মাইনিউটলি সিলেক্ট করা হয়েছে যাতে তোমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন্সগুলোই পাও, এবং তার সাথে সাথে অ্যানালাইজ করে দিয়েছি। আসলে আমার কিছু স্টাডি ম্যাটেরিয়ালস আমি তৈরি করেছি। স্টাডি ম্যাটেরিয়ালস আমি অফলাইন যাদের পড়াই তাদের জন্য স্টাডি ম্যাটেরিয়ালস, এবং সেগুলোই যাতে একটা ওয়েব প্ল্যাটফর্মে সবার কাছে পৌঁছে দিতে পারি, তার জন্যই আমার এই প্রচেষ্টা। কিছু কিছু ক্ষেত্রে আমার কিছু টাইপিং মিস্টেক হতে পারে, সেগুলো আমি কারেকশন করে দেওয়ার চেষ্টা করব। তো আশা করব তোমরা এর সাথে স্টিক হয়ে থাকবে, এবং আসন্ন যে WBSSC গ্রুপ সি বা ডি যে এক্সাম রয়েছে সেখানে এগুলো তো হেল্পফুল হবে। তাছাড়া WBCS, প্রিলি, মিসলেনিয়াস এবং বিভিন্ন এক্সামের ক্ষেত্রে যেখানে জেনারেল সায়েন্স পার্ট অ্যান্ড পার্সেল, এটা তোমাকে ডেফিনেটলি হেল্প করবে। তো আমি প্রতিদিনই ক্লাসগুলো নিই, এবং এই ক্লাসগুলো আমি বিভিন্ন, আজকে লাস্ট ভিডিওতে যেমন কি ছিল জিওগ্রাফি, আজকে সাধারণ বিজ্ঞান রয়েছে, নেক্সট ডে হয়তো হিস্ট্রি করব, তারপর ম্যাথস করব, তারপর রিজনিং করব, এইভাবে আমরা এগিয়ে যাব। তো চলো আমরা আজকে সেশনে চলে যাই। সো ওয়েলকাম টু বিপ্লব স্যার নোটস। ফার্স্ট কোশ্চেন যেটা, এটা আসলে আমি যখন এগুলো টাইপ করতে যাচ্ছিলাম তখন হঠাৎ করে আমার যে 475 কোশ্চেন এটা ফার্স্ট চলে এলো বলে আমি প্রথম তুলে নিয়েছি। খনিজ লবণ, মিনারেল মিনারেল সল্ট, মিনারেল সল্ট। যারা ইংলিশ মিডিয়ামের এক্সাম দেবে বা ওয়েস্ট বেঙ্গলের বাইরের এক্সাম দেবে যেখানে বেঙ্গলি ম্যাটেরিয়াল থাকে না, তোমরা ইংলিশ শেখার চেষ্টা করবে, এটা তোমাকে তো অ্যাডেড বেনিফিট দেবেই। তো খনিজ লবণ হচ্ছে সৈন্ধব লবণ, এটা কিন্তু সৈন্ধব লবণ নামে পরিচিত, এবং যেহেতু এটা মিনারেল সল্ট, এটা হেলথের জন্য কিন্তু খুবই উপকারী, আনডাউটেডলি। এখন শুধু এইটুকুনি শর্ট কোশ্চেন পড়েই কি আমি তোমাদের ছেড়ে দিব? না। এখানে যদি সৈন্ধব লবণ না এসে যদি হিমালয়ান সল্ট আসে বা শিলা লবণ, রক সল্ট যদি আসে, শিলা লবণ মানে হচ্ছে রক, আরও সিকে রক সল্ট, তাহলে তোমরা কনফিউশনে পড়ে যাবে। এই কনফিউশনটা যদি না থাকে, তার জন্যই তো টিউশন, নইলে তো স্টাডি ম্যাটেরিয়ালস ঘাটাঘাট আমি দিয়ে দিতে পারি, দ্যাটস নট অ্যান ইস্যু। এটিকে শিলা লবণ বা হিমালয়ান লবণও বলা হয়। কাকে? খনিজ লবণ। তাহলে শিলা লবণ, হিমালয়ান লবণ এগুলোও কিন্তু মিনারেল সল্ট বা খনিজ লবণ, এবং এটারই ভিন্ন ভিন্ন নাম। এবং এটাকে কেন মিনারেল সল্ট বলা হয়? আমরা যে সাধারণ লবণটা খাই সেটা হচ্ছে কি NaCl, সোডিয়াম ক্লোরাইড, এর মধ্যে সোডিয়াম এবং ক্লোরিন রয়েছে। কিন্তু যে যার যে হেলথ ভ্যালু, স্বাস্থ্যের ক্ষেত্রে যে প্রয়োজনীয় যে মিনারেলস, সবগুলো, অনেক যে প্রয়োজনীয় মিনারেলস যেগুলো আমরা রক সল্ট থেকে পাই, সেগুলো কিন্তু আমরা সোডিয়াম ক্লোরাইড থেকে পাই না। যাই হোক, এটিতে খনিজ পদার্থের উপস্থিতির কারণে, অর্থাৎ বিভিন্ন ধরনের খনিজ পদার্থ রয়েছে, যার কারণে এটাকে বলা হয় খনিজ লবণ বা খনিজ লবণ। সাধারণত একটি গোলাপি আভাযুক্ত হয়। তাহলে রক সল্ট বা খনিজ লবণের কালার কি হয়? পিঙ্ক। এটা মনে রাখবে, গোলাপি আভাযুক্ত হয়। সৈন্ধব লবণ হলো সোডিয়াম ক্লোরাইডের খনিজ রূপ। সোডিয়াম ক্লোরাইড তো রয়েইছে, এবং তার একটা খনিজ রূপ যা পুষ্টি উপাদানে ভরপুর। আমি বলেছিলাম এর নিউট্রিশাস ভ্যালু অত্যন্ত বেশি। নেক্সট দেখো, গান মেটাল। গান মেটাল হচ্ছে একটি সংকর ধাতু। সংকর ধাতু, সংকর ধাতু কাদের বলা হয়?
দুই বা ততোধিক ধাতুর মিশ্রণ ঘটিয়ে যখন একটি ধাতু তৈরি করা হয় তখন তাকে বলা হয় সংকর ধাতু। সেরকম একটি সংকর ধাতু হচ্ছে গান মেটাল। এর মধ্যে কি রয়েছে? কপার, তামা, আর কি রয়েছে? টিন রয়েছে, জিঙ্ক রয়েছে। তাহলে যদি পরীক্ষায় অপশন কিন্তু থাকবে গান মেটাল নিম্নোক্ত কোন ধাতুগুলির মিশ্রণ? এখানে কপা কপার না থেকে দস্তা থাকতে পারে, আম, বা চেঞ্জ করে অ্যালুমিনিয়াম থাকতে পারে, এরকম করে ব্রোঞ্জ থাকতে পারে, এভাবে কিন্তু চেঞ্জ করে দিতে পারে। তাহলে তোমাদের বুঝতে হবে যে সবচেয়ে বেশি যেটা থাকে গান মেটালে তামা, এবং কালারটাও ওই জন্য অনেকটা তামাটাই হয়। 10% থাকে টিন এবং 2% থাকে দস্তা। দস্তাকে ইংলিশে কি বলে? জিঙ্ক, ZINC। এবং এর রাসায়নিক সংকেত হচ্ছে ZN। দস্তার রাসায়নিক সংকেত হচ্ছে ZN। ZN। এই সংকর ধাতুটির ক্ষয় প্রতিরোধের ক্ষমতা ভালো হয়। আমরা জানি তামা তড়িতে সুপরিবাহী, বৈদ্যুতিক শিল্পে এর প্রভূত ব্যবহার, কিন্তু এটা কিন্তু ততটা শক্ত নয়। কিন্তু আমরা যে অত্যন্ত শক্ত এবং ক্ষয় প্রতিরোধী টেকসই কিছু বানাতে চাই, তামা দিয়ে বানালে কিন্তু সেটা হবে না। তখন আমাদেরকে গান মেটাল অর্থাৎ তামার সাথে কিছু পরিমাণ টিন এবং জিঙ্ক যদি জুড়ে দেওয়া যায়, তাহলে এটা যেমন শক্ত হয় এবং টেকসইও হয়। তাহলে সংকর ধাতুর এটি একটি বৈশিষ্ট্য যে সংকর ধাতু সাধারণত তৈরি করা হয় কি জন্য? যাতে আরও বেশি টেকসই, মজবুত এগুলো হয়, বা আমাদের দৈনন্দিন জীবনে তার উপকারিতা যেন অনেক বেড়ে যায়। এবং এর আরেকটি ব্যবহার দেখো, মূর্তি নির্মাণে গান মেটাল কিন্তু ব্যবহৃত হয়। চলো আমরা চলে যাই নেক্সট কোশ্চেনে। খনিজ লবণ সৈন্ধব লবণ নামে পরিচিত। এই কথাটা আমরা অলরেডি বলেই ফেলেছি, কিন্তু এবার আমি তোমাদেরকে যে ইনফরমেশনটা দিব, এই খনিজ লবণের প্রধান প্রধান লবণ কি কি। আমরা জানি যে সোডিয়াম ক্লোরাইড বা সাধারণ যে খাবার লবণ, সেটারই হচ্ছে খনিজ রূপ। খনিজ রূপ। আমরা যে সাধারণ খাবার লবণ খাই এর মধ্যে কিন্তু আমাদের অতি প্রয়োজনীয় মিনারেলস বা নিউট্রিশন নিউট্রিশন ভ্যালু, বা বাংলায় যেটাকে আমরা বলি পুষ্টিগুণ সেগুলো কিন্তু থাকে না, বা খুবই কম থাকে, থাকেই না। এখানে মেইন কম্পোনেন্ট হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। কিছু অপদ্রব্য থাকতে পারে, কিন্তু যেটা রক সল্ট বা হিমালয়ান সল্ট বা সৈন্ধব লবণ বা খনিজ লবণ আমরা যেটা বলছি, তার মধ্যে ক্যালসিয়াম থাকে। এবং ক্যালসিয়াম আমি লিস্ট দিয়েই দিতে পারতাম, কিন্তু এর কাজ রয়েছে। ক্যালসিয়াম কি কাজে লাগে? হাড়, দাঁত গঠন, রক্ত জমাট বাঁধা এবং স্নায়ুতন্ত্রের কাজে সাহায্য করে। তাছাড়া কি রয়েছে? ফসফরাস রয়েছে, যেটা কিনা হাড় ও দাঁতের গঠনে এবং ফসফোলিপিড তৈরিতে ভূমিকা রাখে। তাছাড়া রয়েছে সোডিয়াম, এটা শরীরে যে আমাদের যে জলীয় ভারসাম্য, যে আমাদের যে লিকুইডিটি, ব্যালেন্স অফ লিকুইডিটি, সেই ভারসাম্যটা বজায় রাখতে কিন্তু এটা মারাত্মক উপকারী। পটাশিয়াম রয়েছে, যেটা আমরা কলা থেকে পটাশিয়াম পাই, সজনে পাতা থেকে পটাশিয়াম পাই। এগুলো পেশি সংকোচন ও স্নায়বিক সংকেত পরিবহনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। স্নায়বিক সংকেত মানে হচ্ছে, যেমন ধরো স্নায়ুগুলোর তো থাকে, একটা জায়গা থেকে আরেক জায়গা থেকে সিগন্যাল পরিবাহিত হয়। যেমন ধরো মানুষের শরীরে ধরো এখানে একটা মশা বসেছে। প্রথমে কি হয়, এখানে যে রিসেপ্টর রয়েছে সেখানে মস্তিষ্কে একটা সিগন্যাল পাঠায়। মস্তিষ্ক সেই অনুযায়ী আবার আমাদের শরীরে আরেকটা নিউরোট্রান্সমিশনের মাধ্যমে আরেকটা সিগন্যাল পাঠায়, তখন আমরা রিয়াক্ট করি, হাত দিয়ে থাপড় দিই বা সরিয়ে দিই মশাটাকে। তো এই স্নায়বিক সংকেত, এই যে যে নিউরোট্রান্সমিশন সিস্টেম, যার যত বেশি শক্তিশালী, তার রেসপন্সিভ পাওয়ার তত বেশি হয়, সে তত তাড়াতাড়ি উত্তেজনায় সাড়া দিতে পারে। আর কি রয়েছে? ম্যাগনেসিয়াম অনেক এনজাইমকে সক্রিয় করতে সাহায্য করে। এনজাইম মানে উৎসেচক। আমরা জানি শরীরের শারীরবৃত্তীয় প্রক্রিয়াগুলো সম্পন্ন হওয়ার জন্য এনজাইম বা উৎসেচকের গুরুত্ব অত্যন্ত বেশি। এবার আয়রন, লোহা, লোহিত রক্তকণিকা লোহিত রক্তকণিকার কম্পোনেন্টই তো ফেরাস, লোহা। তাই লোহিত রক্তকণিকার যে সুস্বাস্থ্য বা রক্তকণিকা গঠন, নতুন কণিকা গঠন ও এনজাইমের কার্যকারিতায় কিন্তু লোহা সাহায্য করে। এবং আয়োডিন থাইরয়েড গ্রন্থির কাজে সহায়তা করে। এবং আয়োডিনের অভাবে আমরা জানি যে গয়টার গয়টার রোগ হয়।
গয়টার বা গলগণ্ড, গলগণ্ড, গলায় যে ঘ্যাগের মতো যে হয় সেটাকেই বলা হয় গলগণ্ড রোগ। ঠিক আছে, তো চলো আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। উভধর্মী অক্সাইড, একটি পরীক্ষায় সিম্পলি প্রশ্ন আসতে পারে যে একটি উভধর্মী অক্সাইডের নাম লেখো, বা নিচের কোনটি একটি উভধর্মী অক্সাইড। এখানে রইল জিঙ্ক অক্সাইড, অ্যালুমিনিয়াম অক্সাইড, ওপরের দুটি কোনোটিই নয়। তাহলে অবশ্যই ওপরের দুটিই হবে, যেহেতু উভধর্মী অক্সাইডের উভধর্মী অক্সাইডের আমি এক্সাম্পল অলরেডি লিখেই দিয়েছি। জিঙ্ক অক্সাইড এবং অ্যালুমিনিয়াম অক্সাইড হচ্ছে উভধর্মী অক্সাইড। এবার চলো আমরা এই বিষয়ে একটু জেনে নিই। উভধর্মী অক্সাইড কারা? যারা অ্যাসিড এবং ক্ষার, অ্যাসিড এবং ক্ষার উভয়ের সাথে বিক্রিয়া করে লবণ ও জল উৎপন্ন করে। অ্যাসিডের স্বাদ কি? টক। ক্ষারের স্বাদ কি? তেতো। এটা আমি ফর রেফারেন্স বলে রাখছি। উভধর্মী অক্সাইড হচ্ছে অ্যাসিড এবং ক্ষার দুটোর সাথেই বিক্রিয়া করে লবণ আর জল উৎপন্ন করে। এবং এর যদি বৈশিষ্ট্যের কথা বলা যায় তাহলে এই অক্সাইডগুলোর মধ্যে কি রয়েছে? আম্লিক এবং ক্ষারীয় উভয় ধরনের বৈশিষ্ট্যই বর্তমান থাকে। জিঙ্ক অক্সাইডের সংকেত কি? জেড এন ও, এবং অ্যালুমিনিয়াম অক্সাইডের সংকেত হচ্ছে Al2O3। নেক্সট দেখো, বেনজিনের রাসায়নিক নাম কি? বেনজল। বেনজিনের রাসায়নিক নাম হচ্ছে বেনজল। খুবই ইজি। এবার চলো আমরা রিলেটেড কিছু ইনফরমেশন জেনে নিব। বেনজিনের কিছু বাণিজ্যিক নাম রয়েছে। এটা শুধু বেনজলই নয়, কার্বন তেলও হতে পারে। তাহলে বেনজিনের যদি বাণিজ্যিক নাম বলা হয়, কার্বন তেলও হতে পারে। এবং এটি আসলে কি? হাইড্রোজেন বাইকার্বুরেট। এবং এটি 1825 সালে মাইকেল ফ্যারাডে প্রথম বেনজিনকে শনাক্ত করেন, এবং শনাক্ত করে এই নামটি তিনি প্রথম ব্যবহার করেন। এর কাজ নাইলন তন্তু তৈরিতে, যেটা কিনা টেক্সটাইল ইন্ডাস্ট্রি এবং ইঞ্জিনিয়ারিং, প্লাস্টিক তৈরি, মোদ্দা কথা টেক্সটাইল ইন্ডাস্ট্রি এবং প্লাস্টিক কারখানাতে নাইলন তন্তু তৈরি করার কাজে বেনজিনের ব্যবহার হয়। রসায়নে সর্বাপেক্ষা ঐশ্বর্যশালী মৌল কোনটি? কার্বন। কার্বনের চিহ্ন সংকেত সি। কার্বনকে বলা হয় মাদার অফ কম্পাউন্ড ইন অর্গানিক কেমিস্ট্রি। অর্গানিক কেমিস্ট্রি মানে হচ্ছে জৈব রসায়ন। জৈব রসায়নের যৌগের মা, মাদার অফ কম্পাউন্ড ইন অর্গানিক কেমিস্ট্রি। এবং কার্বনকে বলা হয় সর্বাপেক্ষা ঐশ্বর্যশালী মৌল, ফ্লোরিস্ট। এবার আমরা ডিটেলসে একটু জেনে নেব। আমরা জানি কার্বন হচ্ছে একটি মৌলিক পদার্থ। কার্বন এর সাথে যখন অক্সিজেন যুক্ত হয়ে যায় CO2, তখন এটা হয়ে যায় যৌগ বা যৌগিক পদার্থ। আমাদের বিষয় এখানে যৌগিক পদার্থ নয়, আমাদের বিষয় এখানে যৌগ। যাই হোক, কার্বন কি? একটি মৌলিক পদার্থ। কার্বনের রাসায়নিক সংকেত অলরেডি বলেছি, এটি সি, এবং পারমাণবিক সংখ্যা 6। এবং কার্বনের শেষ কক্ষে কার্বনের যোজ্যতা হচ্ছে 4। কার্বনের শেষ কক্ষে ইলেকট্রন সংখ্যা হচ্ছে 4। এটি পৃথিবীর জীবজগতের প্রধান গাঠনিক উপাদান। পৃথিবীর যে জীবজগৎ রয়েছে তার প্রধান গাঠনিক মানে কম্পোনেন্ট, জীবজগতের যে কোনো কম্পোনেন্ট গঠন করার প্রধান উপাদান হওয়াতে একে ঐশ্বর্যশালী মৌল বলা হয়। রসায়নে কার্বনকে সবচেয়ে ঐশ্বর্যশালী মৌল বলার কারণ এটি অন্যান্য সকল মৌলের সম্মিলিতভাবে
যত যৌগ তৈরি হয় তার চেয়ে বেশি সংখ্যক যৌগ গঠন করে, যেমন কয়লা, পেট্রোলিয়াম এবং সমস্ত জীবন্ত প্রাণীর টিস্যু তৈরিকারী যৌগ। যে কোনো জীবিত প্রাণীর টিস্যু তৈরি করা, সেটা শুধু মানুষ নয়, যে কোনো জীবন্ত প্রাণীর টিস্যু তৈরি করতে কার্বন থাকবেই। এর কারণ হচ্ছে এর কারণ হচ্ছে কার্বনের টেট্রাভ্যালেন্ট বৈশিষ্ট্য। টেট্রা মানে চার। কার্বনের শেষ যে সেল বা কক্ষ, সেখানে চারটি ইলেকট্রন থাকে, যার জন্য বলা হয় যে কার্বনের টেট্রাভ্যালেন্ট টেট্রাভ্যালেন্ট বৈশিষ্ট্য রয়েছে। এটাই হচ্ছে কার্বনের টেট্রাভ্যালেন্ট বৈশিষ্ট্য। এবং এই চারটি ইলেকট্রন থাকার জন্য অন্যান্য কার্বন পরমাণু বা অন্য উপাদানের সাথে সহজেই সমযোজী বন্ধন তৈরি করতে পারে এবং নতুন যৌগ তৈরি করা হয়। এবং অন্যান্য মৌল যতটা তাড়াতাড়ি অন্যান্য যৌগ গঠন করতে পারে রিয়্যাক্ট করে অন্যান্য উপাদানের সাথে, তার চেয়ে অনেক বেশি রিঅ্যাক্টিভ হচ্ছে এই কার্বন। এবং এই কারণে জীবজগতে কার্বনের এত প্রাচুর্য রয়েছে যে একে বলা হয় রসায়নের সবচেয়ে ঐশ্বর্যশালী মৌল। ঠিক আছে, চলো আমরা নেক্সট কোশ্চেন দেখি। অ্যাসিড স্বাদে টক এবং কি উৎপন্ন করে? পজিটিভ আয়ন, এইচ প্লাস আয়ন উৎপাদন করে। এইচ প্লাস আয়ন উৎপাদন করে। আচ্ছা, অ্যাসিড হচ্ছে নীল লিটমাসকে লাল করে দেয়, লাল করার ক্ষমতা রয়েছে। অ্যাসিডের একটি বৈশিষ্ট্য হচ্ছে নীল লিটমাসকে লাল করে। এর স্বাদে টক এবং এটি কি এইচ প্লাস আয়ন, পজিটিভ আয়ন তৈরি করে। বেস মানে ক্ষার এবং বেশ কিছু ধাতুর সাথে বিক্রিয়া করে, যেমন ক্যালসিয়াম। লবণ তৈরি করে বা লবণ ও জল তৈরি করে। জলীয় দ্রবণে উপস্থিত হাইড্রোজেন আয়নের পরিমাণ পদার্থের অম্লতা পরিমাপের জন্য ব্যবহৃত হয়। জলীয় দ্রবণ, তার মধ্যে এইচ প্লাস আয়ন কতগুলো রয়েছে বা কত পরিমাণ রয়েছে তার উপর ভিত্তি করে ওই পদার্থ কতটা অম্ল সেটা বিচার করা হয়। পদার্থের অম্লতা বিচারের মাপকাঠি কি তাহলে? এইচ প্লাস আয়নের উপস্থিতি। এবং মনে রাখবে যে অনেক সময় জমি যখন অম্ল হয়ে যায় তখন চুন দেওয়া হয় জমিতে। চুন দিলে কি হয়? চুনের সাথে অ্যাসিডের বিক্রিয়া হয় এবং চুনের সাথে অ্যাসিডের বিক্রিয়ায় চুন এবং লবণ বিক্রিয়া করে অম্লতা কিন্তু কেটে যায়। মানে আমি একটু ভুল বললাম। জমি যদি অ্যাসিডিক হয় তাহলে চুন দিলে লবণ ও জল উৎপন্ন হয় এবং ওই অ্যাসিডিক কন্টেন্ট নষ্ট হয়ে যায়। এবং এই জন্য আমাদের যদি অ্যাসিডিটি হয়, তারপরে আমরা যদি পান খাই, তাহলে অ্যাসিডিটি কমে যায়। কারণ একটাই, ওই পানের মধ্যে যে চুন ইউজ করা হয়, ক্যালসিয়াম অক্সাইড, এই চুনের সাথে অ্যাসিডের বিক্রিয়া করে লবণ এবং জল উৎপন্ন হয়, যেটা কিন্তু ন্যাচারাল জিনিস। আচ্ছা, হাইড্রোজেন আয়নের ঘনত্ব যত বেশি হবে, হাইড্রোজেন আয়ন মানে এইচ প্লাস আয়ন সংখ্যায় যত থাকবে বা পরিমাণে যত থাকবে, এর ঘনত্ব যত থাকবে, ডেনসিটি যত থাকবে, দ্রবণটি তত বেশি অম্লীয় হবে এবং পিএইচ মাত্রা তত কম হবে। পিএইচ মাত্রা কিন্তু কমে যাবে, রিডিউস করবে যদি এইচ প্লাস আয়নের সংখ্যা প্রচুর হয়। চলো আমরা নেক্সট দেখছি। 482 নম্বর। ক্ষার বেশ স্বাদে তেতো এবং উৎপন্ন করে OH মাইনাস, অর্থাৎ নেগেটিভ আয়ন উৎপাদন করে। অন্যদিকে অ্যাসিড কি দেখলাম? স্বাদে অম্ল বা আম্লিক এবং এটা এইচ প্লাস আয়ন তৈরি করে। এইচ প্লাস আয়ন কে তৈরি করে? অ্যাসিড।
এখানে কিন্তু আমরা বেস বা ক্ষারের কথা বলছি। ক্ষার তৈরি করে কি OH, এবং অ্যাসিডের ঠিক অপোজিট ম্যাটার্সগুলো এখানে পাবে। ক্ষার জলীয় দ্রবণে হাইড্রক্সাইড আয়ন OH, এটাকে হাইড্রক্সাইড আয়ন বলা হয়। এর ফলে দ্রবণের পিএইচ মান 7-এর বেশি হয় এবং দ্রবণটি ক্ষারীয় হয়। কোনো দ্রবণের পিএইচ মাত্রা যদি 7+ হয়, তাহলে বলা হয় যে দ্রবণটি ক্ষারীয়, এবং পিএইচ মাত্রা বেশি হবে যখন OH অর্থাৎ নেগেটিভ আয়ন বা হাইড্রক্সাইড আয়নের মাত্রা বৃদ্ধি পাবে। সো OH ক্ষারের পরিমাণ বৃদ্ধি পেলে কি হয়, জলের বা যে কোনো দ্রবণ, সেটা জল না, যে কোনো দ্রবণের পিএইচ মাত্রা কিন্তু বাড়তে থাকবে। উদাহরণ হিসেবে বলা যায় যে সোডিয়াম হাইড্রক্সাইড NaOH জলে দ্রবীভূত হয়ে সোডিয়াম আয়ন এবং হাইড্রক্সাইড আয়ন তৈরি করে। নেক্সট, মানবদেহের কোন অংশ টাচ অর্থাৎ স্পর্শ শনাক্ত করে? সেটা হচ্ছে সোমাটোসেন্সরি রিসেপ্টরস। সোমাটোসেন্সরি রিসেপ্টরস, বাইরে আমাদের স্কিন রয়েছে, এখানে আমি টাচ করলাম, এটা বোঝার জন্য কি হয়, স্নায়ু প্রান্ত থাকে, এখানে প্রচুর স্নায়ু প্রান্ত থাকে। এই স্নায়ু প্রান্তগুলো সিগন্যাল নিয়ে আমাদের মস্তিষ্কে পাঠিয়ে দেয়। এইভাবে আমরা কিন্তু উত্তেজনায় সাড়া দিই, বা আমরা টাচ, স্পর্শ এগুলো শনাক্ত করতে পারি। এবং এই যে যারা রিসিপ্ট করছে এই যে পার্টগুলো, এদেরকেই বলা হয় সোমাটোসেন্সরি রিসেপ্টরস। নিচে একটা দেখো, আমি ছবি দিয়ে দিয়েছি, ওটা একবার পারলে দেখে নিও। এখানে দেখো, সোমাটোসেন্সরি রিসেপ্টর হলো ত্বক, পেশি, জয়েন্ট এবং টেন্ডনের মধ্যে অবস্থিত সংবেদনশীল স্নায়ুপ্রান্ত। স্নায়ুর যে প্রান্তগুলো আমি বলেছি, স্নায়ুপ্রান্ত, যা কিনা স্পর্শ, চাপ, কম্পন, তাপমাত্রা, ব্যথা এবং অন্যান্য শারীরবৃত্তীয় সংস্পর্শ এবং শরীরের অবস্থানের মতো শারীরিক উদ্দীপনা শনাক্ত করে। বিভিন্ন ধরনের উদ্দীপনা, হালকা টাচ করলে সেটা একরকম, জোরে চড় মারলে সেটা অন্যভাবে শনাক্ত করে, এবং আমাদেরকে বুঝিয়ে দেয় বিভিন্ন টাচ, টাইপ অফ টাচ। এখানে দেখো, এই হচ্ছে আমাদের এপিডার্মিস। এপিডার্মিস মানে আপার লেয়ার অফ স্কিন, অর্থাৎ চামড়ার যে অংশটা আমরা বাইরে থেকে দেখতে পাই, এবং তার এখানে এখানে আরো ছোট ছোট লেয়ার রয়েছে চামড়াতে। ওখানে বিভিন্ন বিভিন্ন ধরনের নিউরনের কিন্তু প্রান্তগুলো রয়েছে, সরি, এখানে কিন্তু এই যে প্রান্তগুলো রয়েছে, এখানেই কিন্তু এগুলোই কিন্তু যে কোনো টাচকে রিসিভ করে নিউরোট্রান্সমিশনের মাধ্যমে আমাদের মস্তিষ্কে পাঠিয়ে দেয়, এবং আমরা তখন উত্তেজনায় সাড়া দিই। নেক্সট দেখো, কোশ্চেন নাম্বার 484, তাপ প্রয়োগ করলে বাতাস আয়তনে বৃদ্ধি পায়। এটা তো সাধারণ বিষয়, তাপ প্রয়োগ করলে বাতাস না, শুধু গ্যাস আয়তনে বৃদ্ধি পায়, এবং এই সংক্রান্ত একটি সূত্র রয়েছে, বিজ্ঞানী বয়েলের একটা সূত্র রয়েছে। তো চলো নেক্সট কোশ্চেনে দেখি, 485, এবং এর কারণ হচ্ছে কণাগুলো অধিকতর ছোটাছুটি শুরু করে, এবং যখন কণাগুলো ছোটাছুটি করে তখন এরা বেশি দূর পর্যন্ত বিস্তৃত হয়, এবং তখন অটোমেটিক্যালি আয়তন বেড়ে যায়। গিটারে কি ধরনের তরঙ্গ উৎপন্ন হয়? তরঙ্গ দু ধরনের হয় আমরা জানি, একটা হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ এবং অনুপ্রস্থ তরঙ্গ। অনুপ্রস্থ তরঙ্গকে তির্যক তরঙ্গ বলা হয়, ট্রান্সভার্স তরঙ্গ বলা হয়, এবং অনুদৈর্ঘ্য তরঙ্গকে বলা হয় লঙ্গিটিউডিনাল তরঙ্গ। যাই হোক, গিটার বাজালে আমাদের যে ধরনের শব্দ উৎপন্ন হয় সেটা হচ্ছে তির্যক তরঙ্গ, ট্রান্সভার্স। মনে রাখবে, কারণ গিটারের তারে উৎপন্ন তরঙ্গ একটি অনুপ্রস্থ তরঙ্গ, প্রস্থ বরাবর। সাউন্ড ওয়েভগুলো সরি ফর্ম করে।
আর ড্রামের পর্দায় তৈরি তরঙ্গগুলিও কিন্তু অনুপ্রস্থ তরঙ্গের উদাহরণ। অন্যদিকে আরেকটি যদি উদাহরণ কথা বলা যায় অনুপ্রস্থ তরঙ্গে, সেটি হচ্ছে আলোর তরঙ্গ। তাহলে অনুপ্রস্থ তরঙ্গের অত ডিপ ডেপথ থেকে এখানে কোশ্চেন আসবে না, কারণ তোমরা সায়েন্সে গ্র্যাজুয়েশন করতে যাচ্ছ না। এখানে শুধু মনে রাখলেই হবে যে গিটারে, ড্রামে, তারপর আলোর তরঙ্গ, এখানে থাকে কি ট্রান্সভার্স বা তির্যক তরঙ্গ বা অনুপ্রস্থ তরঙ্গ। সবগুলো কথা একই, এর মধ্যে কোনো ডিফারেন্স নেই। এবার অনুপ্রস্থ যখন পড়লাম, এর মধ্যে আমার মনে হলো যে অনুদৈর্ঘ্যের কনসেপ্টটাও সামান্য বা একটা এক্সাম্পল অন্তত দিয়ে দিই। অনুদৈর্ঘ্য তরঙ্গের উদাহরণগুলির মধ্যে বিশেষ উল্লেখযোগ্য হচ্ছে সাউন্ড ওয়েভ বা শব্দ তরঙ্গ এবং পি তরঙ্গ। পি তরঙ্গ বা পি ওয়েভ মানে আমরা বুঝে যাচ্ছি যে এটা আর্থকুইকের সাথে জড়িত। আর্থকুইক ভূমিকম্পের সাথে জড়িত। ভূমিকম্পের যে সংকোচনমূলক যে তরঙ্গ, সেটাই হচ্ছে ভূমিকম্পের পি তরঙ্গ, অর্থাৎ প্রাইমারি ওয়েভ যেটা, সেটাও কিন্তু অনুদৈর্ঘ্য তরঙ্গ। মনে রাখবে, পরীক্ষায় খুব হেল্প করবে যে কোনো পরীক্ষার ক্ষেত্রে। এবার দেখো, ম্যালেরিয়ার কারণ হচ্ছে প্রোটোজোয়া। মনে রাখবে, ম্যালেরিয়ার কারণ হচ্ছে প্রোটোজোয়া। ছোট ক্লাসের বিজ্ঞান বইতে প্রচুর প্রচুর বারবার লেখা রয়েছে। অধাতব অক্সাইড কি প্রকৃতির হয়? আম্লিক বা অ্যাসিডিক প্রকৃতির হয়। 488 নম্বর রয়েছে ফসফরাস সবসময় জলে ডুবিয়ে রাখার কারণ। কারণ যাতে বায়ুমণ্ডলের অক্সিজেনের সংস্পর্শে না আসে। অক্সিজেনের সংস্পর্শে আসলেই ফসফরাস জ্বলে ওঠে, তাই এটাকে সবসময় জলে ডুবিয়ে রাখা হয়। হিমোমিশ্র, হিমোমিশ্র এটা অত্যন্ত অ্যাপ্লাইড সায়েন্সের পার্ট। হিমোমিশ্রটা কি? খুব ফ্রিজিং টেম্পারেচার বা খুব কম উষ্ণতা সৃষ্টি করার জন্য এই হিমোমিশ্র কিন্তু ব্যবহার করা হয়। এটা করতে আমরা কি করি? 3 ভাগ ওজনের বরফের গুঁড়ো, 3 ভাগ ওজনের বরফের গুঁড়োর সাথে 1 ভাগ সাধারণ লবণ অর্থাৎ NaCl, সোডিয়াম ক্লোরাইড, আইস, বরফ 3 পার্ট এবং 1 ভাগ সোডিয়াম ক্লোরাইড যুক্ত করে একটা বিশেষ ধরনের মিক্সচার, যেটাকে ফ্রিজিং মিক্সচার বলা হয়, তৈরি করা হয়। এবং এর উদ্দেশ্য হচ্ছে ভেরি লো টু ক্রিয়েট লো টেম্পারেচার বা খুব অল্প উষ্ণতা তৈরি করার জন্য এটাকে কিন্তু ইউজ করা হয়। এর ব্যবহার কি? মাছ, মাংস, ফল, সবজি। ফল সবজিতে অত ফ্রিজিং টেম্পারেচারের দরকার হয় না। সাধারণত মাছ, মাংস সংরক্ষণ করতে হিমোমিশ্রের প্রয়োজন হয়। আর কি? আইসক্রিম তৈরি করতে হিমোমিশ্রের দরকার পড়ে। নেক্সট দেখো, প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ। এটা হচ্ছে পারস্তম্ভে 76 সেমি। এটাই হচ্ছে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ, এটা মনে রাখবে। বায়ুর চাপ মাপা হয় ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে, এটা খেয়াল রাখবে। ব্যারোমিটার। তরলের উপর চাপ বাড়ালে স্ফুটনাঙ্ক বেড়ে যায়, প্রেসার কুকারের নীতি। স্ফুটনাঙ্ক বেড়ে যায় মানে যেখানে 100 ডিগ্রি সেলসিয়াসে হয়তো জল ফোটার কথা, সেখানে স্ফুটনাঙ্ক বেড়ে হয়ে যাবে হয়তো 119, বা আমি এমনি লিখে দিচ্ছি 120 ডিগ্রি সেলসিয়াস। তার ফলে কি হবে? যেখানে 100 ডিগ্রি সেলসিয়াসেই হয়তো মাংস বা কিছু রান্না হয়ে যায়, সেখানে 120 ডিগ্রি সেলসিয়াস তৈরি হয়। তার মানে খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় এবং এই জন্যই প্রেসার কুকারে রান্না তাড়াতাড়ি হয়ে যায়। যদি কোনো কিছুর প্রয়োগ করার ফলে স্ফুটনাঙ্ক কমে যায়, তাহলে কি হবে? যেমন পাহাড়ে পাহাড়ে যদি যাওয়া যায়, স্ফুটনাঙ্ক কমে যায়। স্ফুটনাঙ্ক কমে যাওয়া মানে কি? হয়তো দেখা গেল 90 ডিগ্রি সেলসিয়াসেই জল ফুটতে থাকে। এখন 90 ডিগ্রি সেলসিয়াসে যদি জল ফুটতে থাকে, তো এই উষ্ণতায় জল যদি ফুটে থাকে, কিন্তু মাংস তো আর রান্না হবে না 90 ডিগ্রি সেলসিয়াসে, কারণ ওটা রান্না হতে মিনিমাম 100 ডিগ্রি সেলসিয়াস নর্মাল টেম্পারেচারের প্রয়োজন, এবং আরও বেশি মানে একটু তাড়াতাড়ি যদি সেটাকে রান্না করার প্রয়োজন পড়ে, তাহলে 120 ডিগ্রি সেলসিয়াস বা 110 ডিগ্রি সেলসিয়াস তৈরি করতে হয়। তার জন্য পার্বত্য অঞ্চলে মাংস রান্না করতে হলে যদি সাধারণভাবে করা হয়, তাহলে সেটা কিন্তু খুব কষ্টকর, কারণ ওখানে স্ফুটনাঙ্ক কমে যায়। তার জন্য প্রেসার কুকার ইউজ করা হয়। এবার দেখো, তরলের উপর চাপ কমলে, তরলের উপর যদি চাপ কমে যায়, তাহলে স্ফুটনাঙ্ক কমে যাবে। এই ঠিক ওই জিনিসটা এখানে লেখা রয়েছে। পার্বত্য অঞ্চলে উচ্চ স্থানে বায়ুর চাপ কম থাকার কারণে স্ফুটনাঙ্ক কমে যায়, অর্থাৎ অনেক কম উষ্ণতাতেই জল ফুটতে থাকে। এখন জল ফুটতে যদি থাকে, সেটা জল ফুটবে, কিন্তু কিন্তু তাতে তো
রান্না হবে না, মাংস সিদ্ধ হবে না, কারণ 100 ডিগ্রি সেলসিয়াসেরও বেশি টেম্পারেচার লাগে মাংস রান্না করতে। এবার দেখো 494, লিন তাপ, যেটাকে ইংলিশে বলা হয় ল্যাটেন্ট হিট এর একক, এসআই পদ্ধতিতে এর একক হচ্ছে জুল পার কিলোগ্রাম এবং সিজিএস পদ্ধতিতে হচ্ছে ক্যালোরিগ্রাম। নেক্সট দেখো 495 নম্বর প্রশ্ন যেটা রয়েছে, পদার্থের চতুর্থ অবস্থা কি? প্লাজমা। PLAZMA। আচ্ছা, প্রথম কি? কঠিন অবস্থা, কঠিন, তারপরে তরল, তারপর হচ্ছে গ্যাসীয়। এটাই এই তিনটি হচ্ছে পদার্থের রেগুলার কন্ডিশন, এবং তৃতীয় একটি অবস্থা রয়েছে সেটাকে বলা হয় প্লাজমা। ক্রায়োজেনিক সায়েন্স, ক্রায়োজেনিক ফিউল, এই কথাগুলো তোমরা মাঝে মাঝেই শুনে থাকবে। এগুলো হচ্ছে ভেরি লো টেম্পারেচারের সাথে যুক্ত, ভেরি লো, নিম্ন তাপমাত্রার সাথে যুক্ত, এবং ইউজড ইন রকেট টেকনোলজি। রকেট টেকনোলজিতে এই ক্রায়োজেনিক সায়েন্স বা ক্রায়োজেনিক ফিউল এগুলো ইউজ করা হয়। পদার্থের রাসায়নিক অবস্থা কিসের উপর নির্ভর করে? ইলেকট্রনের সংখ্যা। বিভিন্ন কক্ষে আমরা জানি পদার্থের পরমাণুর বিভিন্ন কক্ষে ইলেকট্রন থাকে, এবং এই ইলেকট্রনের যে সংখ্যা তার উপরে কিন্তু পদার্থের রাসায়নিক অবস্থা নির্ভরশীল। 498, দেখো কোশ্চেনে দেখো, পুরানো বইয়ের পৃষ্ঠা কিছুটা বাদামি বা ব্রাউন কালারের বর্ণ ধারণ করে, কারণ অক্সিডেশন অফ সেলুলোজ। আমরা জানি যে পেপারের একটি হচ্ছে মেইন কম্পোনেন্ট হচ্ছে সেলুলোজ। এর মধ্যে কি হয়? অক্সিডেশন হয়, যার কারণে পুরনো বইয়ের পৃষ্ঠার রং কিন্তু বাদামি বা তামাটে, অনেকটা বাদামি বা ব্রাউন রং ধারণ করে। নেক্সট দেখো, ক্যাথোড রশ্মি বা ক্যাথোড রে হলো ইলেকট্রনের স্রোত। আসলে ক্যাথোড রশ্মি হচ্ছে ইলেকট্রনের স্রোত, এবং এখানে অ্যাভোগাড্রো সংখ্যা, এটা ডব্লিউবিসিএস বেশ মেইনসে অনেকবার এসেছে, সিজিএলেও এসেছে। অ্যাভোগাড্রো সংখ্যার মান হচ্ছে 6.023 ইন্টু 10⁻23। এটা আসলে লেখাটা আমি এই সুপারস্ক্রিপ্ট এটা করতে পারিনি, তাই এই 23টা পাশে পড়ে গেছে। যাই হোক, এই ছিল আজকের সেশনের সায়েন্স কোশ্চেন্স। হোপ দিস উইল হেল্প ইউ টু এক্সপ্লোর মোর ফুলি ইয়োর সায়েন্স লার্নিং, এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে তোমাদেরকে ডেফিনেটলি হেল্প করবে। এবং যদি তোমরা আমার চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে, এটা এক্সপেক্ট করি। এবং যদি তোমরা আমার ভিডিওসটা লাইক করো তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে, এবং আমি এইভাবে চেষ্টা করব তোমাদেরকে বিভিন্ন সময়ে মক টেস্ট, কারেন্ট অ্যাফেয়ার্স এবং বিভিন্ন কোশ্চেন্স দিয়ে হেল্প করার বা তোমাদের পাশে থাকা। সো থ্যাংক ইউ এগেন ফর ওয়াচিং দ্য ভিডিও।